হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবারও এডিটোরিয়াল অ্যানালিসিস মার্চ মাসের 23 তারিখ। বেশ কিছু ইম্পর্টেন্ট নিউজ আজকের আর্টিকেলে বা নিউজ পেপারে বেরিয়েছে, সেটা নিয়ে থাকবে আজকের এই কমপ্লিট ডিসকাশন। আশা করি এটা তোমাদের হেল্পফুল হচ্ছে এবং তোমরা এটা ডেসক্রিপটিভ পেপার শুধু না, রেগুলার যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স আসছে, আমরা বাংলা যদি একটা নিউজ পেপারও তুলে ভালো করে পড়ি, দেখবো সেখান থেকেও আমাদের মান্থলি যদি আমরা সারা দিন প্রত্যেকটা দিন বেঙ্গলি নিউজ পেপারটাকেও ঠিকঠাকভাবে অ্যানালিসিস করি, উই ক্যান এবল টু লার্ন এ লট অফ থিংস। তো উইথ দিস আজকের এডিটোরিয়াল অ্যানালিসিসটা শুরু করো। প্রথমত দেখো, এডিটোরিয়াল অ্যানালিসিস করার আগে বেশ কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ খবর আমাদের আনন্দবাজার পত্রিকায় আজকের ডেটে প্রকাশিত হয়েছে। তার মধ্যে প্রথম ইম্পর্টেন্ট খবর হচ্ছে উচ্ছেদ নয়, দেউচা নিয়ে বৈঠকে সরকারি আশ্বাস। এই জায়গাটায় মেন যে ঘটনাবলী লেখা হয়েছে সেটা হচ্ছে সরকারি পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে জমি উচ্ছেদ না করে দেউচা থেকে কয়লা উত্তোলন হবে। এবার এইটা পড়ার আগে বা বোঝার আগে দেউচা কি সেটা নিয়ে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড না জানা থাকলে আমরা এই এডিটোরিয়ালটাকে সুন্দরভাবে বুঝতে পারবো না। দেউচা হচ্ছে একটি জায়গা যেটাকে বলা হচ্ছে দেউচা পাচামি। ঠিক, দেউচা পাচামি হচ্ছে একটি জায়গা। এটি কোথায় অবস্থিত? এটি পশ্চিমবঙ্গের মোহাম্মদ বাজার বলে একটি জায়গা, যেটা বীরভূমে অবস্থিত। মোহাম্মদ বাজার এটা কিন্তু আমাদের বীরভূম জেলাতে অবস্থিত। সেই দেউচা পাচামিতে সাম্প্রতিককালে কয়লা বা কোল রিজার্ভ পাওয়া গেছে। দেখা গেছে প্রায় 2170 মিলিয়ন টন, ঠিক, মিলিয়ন টন কোল রিজার্ভ পাওয়া গেছে। এই কোল রিজার্ভ কিন্তু এত রিজার্ভ টিল নাও ইন্ডিয়ার কোনো জায়গায় পাওয়া যায়নি, এবং সেখান থেকে বলা হয়েছে যে এটা এস্টিমেটেড ইট ইজ দ্য লার্জেস্ট কোল রিজার্ভ ইন ইন্ডিয়া। এবং এইখান থেকে যেটা দেখা যাচ্ছে, এবং ওয়ার্ল্ডের মধ্যে এটা অ্যাজিউম টু বি দ্য সেকেন্ড লার্জেস্ট কোল রিজার্ভ। ঠিক, এই কথাগুলো বোঝা গেল। এবার এখানে দেখো রাজ্য সরকার যে জায়গাটার ওপর গুরুত্ব দিচ্ছে, এই কোল, এই এত মিলিয়ন টনস কোল যদি আমাদের উত্তোলন করতে হয়, তাহলে সেখানে তো মানুষকে সেই জমি, যে জমির ওপর মানুষের বসতি, যেখানে হয়তো অনেক বনভূমি আছে, সেই জায়গাটাকে কমপ্লিটলি উচ্ছেদ করে তবে এই কোল রিজার্ভ নিতে হবে। তাহলে যেখানে এই কোল রিজার্ভ করতে গেলে সেখানে সাধারণ মানুষের যে বিক্ষোভ বা এজিটেশন, সেখানে সামনে আসছে যে লোকালয় বা লোকালিটিকে রিমুভ করতে হবে, কারেক্ট। সেখানে হয়তো ডিফরেস্টেশন করতে হবে, গাছপালা কেটে ফেলতে হবে, এবং তার একটা এনভায়রনমেন্টাল হ্যাজার্ডস রয়েছে। তাহলে এই জিনিসগুলোকে কনসিডার করার পর কিভাবে দেউচা পাচামিতে থাকা এত কোল, এত কয়লাকে উত্তোলন করা সম্ভব? সরকার পক্ষের সাথে সেখানকার যে সমস্ত অ্যাসোসিয়েশন, তাদের কথা চলছে, এবং সরকার সেইখান থেকে বলেছে উচ্ছেদ নয়, দেউচা নিয়ে বৈঠকে সরকারি আশ্বাস। এখানে যে জায়গাটা সরকারি পক্ষ থেকে বলা হয়েছে যে সরকার জমি অধিগ্রহণ করবে না, যে জমি প্রয়োজন সেটা কিনে নেওয়া হবে। এবং এখানে আরো একটা জায়গার ওপর সরকারি পক্ষ থেকে জানানো হয়েছে যে দুটো ভাবে কয়লা তোলা যায়, একটাকে বলা হয় ওপেন মাইনিং ভার্সেস আর একটাকে যেটা বলা হয় আন্ডারগ্রাউন্ড মাইনিং, অর্থাৎ ওপরের জমিকে কিছু না করেও এই মানে কয়লাকে উত্তোলন করা যায়। তাহলে এই ওপেন মাইনিং ভার্সেস এই আন্ডারগ্রাউন্ড মাইনিং, সরকার বলেছে যে দেউচায় যে থাকা কোল রিজার্ভ সেটাকে কিন্তু আন্ডারগ্রাউন্ড মাইনিং এর মাধ্যমেই তোলা হবে। তাহলে আশা করি এই জায়গাটা বোঝা গেল। মুভিং অ্যাহেড and coming to the next news article that is related with the Panama Canal. আজকে জাস্ট এখানে একটি চিত্র আনন্দবাজার নিউজ পেপারে দেয়া হয়েছে এডিটোরিয়াল পেজে। তো সেই জায়গা থেকে আমি পানামা ক্যানেল নিয়ে কিছু বিস্তারিত আলোচনা, যে পানামা ক্যানেল থেকে আমাদের কি কি ডিটেলস পড়তে হবে। প্রথমত পানামা ক্যানেলের এই যে ম্যাপটা, সেটা আমরা যদি দেখি, তাহলে এটা আমাদের বিশ্বের দুটো মানে ইম্পর্টেন্ট কন্টিনেন্টকে কানেক্ট করেছে। তো পানামা নিয়ে ফার্স্ট অফ অল, এটা একটা খুব স্ট্র্যাটেজিক রুট, ঠিক, এটা একটা স্ট্র্যাটেজিক রুট। যদি ব্যবসা বাণিজ্য বা পরিবহন সংক্রান্ত জায়গা হয়, দেখো ছবিতে আমরা দেখছি কেপ হর্নকে যদি রুটটাকে যদি ইন্ডিভিজুয়াল শিপিং রুট হিসাবে ধরা হয়, সেখানে 16,000 মাইলস রাস্তা অতিক্রম করতে হয়
কিন্তু ইনস্টেড পানামা ক্যানেল রুটটা ধরলে কিন্তু প্রায় হাফ অর্থাৎ 8,000 মাইল পথ অতিক্রম এবং এই স্ট্র্যাটেজিক রুট কানেক্ট করছে দুটো ইম্পর্টেন্ট ওশিয়ানকে। ওয়ান ইজ আটলান্টিক ওশিয়ান অ্যান্ড আনাদার ইজ দ্য প্যাসিফিক ওশিয়ান। কারেক্ট? এই দুটো ওশিয়ানকে কানেক্ট করছে। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্ট, পরীক্ষায় আসে। সেকেন্ড, দুটো কন্টিনেন্টকে কানেক্ট করছে, একটা হচ্ছে নর্থ আমেরিকা, অ্যানাদার ইজ দ্য সাউথ আমেরিকা, যেটা আমরা এই ডায়াগ্রামে দেখতে পাচ্ছি। দিস ইজ দ্য নর্থ আমেরিকা অ্যান্ড দিস ইজ দ্য সাউথ আমেরিকা কানেক্টেড বাই দ্য পানামা ক্যানেল। তাহলে এই জায়গাটা থেকে আমাদের পরীক্ষার রেসপেক্টে কি কি ইম্পর্টেন্ট চ্যানেলকে কানেক্ট করছে এই পানামা এবং কোন লোকেশনে এটা অবস্থিত সেটা আমাদের পড়ে রাখতে হবে, যেহেতু এটা আজকে নিউজ এডিটোরিয়ালে এসেছিল। 3 নম্বর যদি আর্টিকেল ধরি আজকের ঘটনায়, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা যুদ্ধ জাহাজ, নাম হচ্ছে তাভাস্সা, সেটা ভারতীয় নৌবাহিনীতে যুক্ত করা হয়েছে। শনিবার গোয়ায় এর উদ্বোধন হয়েছে। এই জাহাজটির নাম হচ্ছে প্রথমত তাভাস্সা, হিন্দি নাম তাভাস্সা। এটা কিন্তু তৈরি করা হয়েছে কোথায়? গোয়া শিপইয়ার্ড থেকে। গোয়া শিপইয়ার্ড প্রাইভেট লিমিটেডের থেকে। এটা কিন্তু একটা ডিফেন্স শিপইয়ার্ড, অর্থাৎ যুদ্ধ জাহাজ, যুদ্ধকালীন কারণে এই জাহাজটিকে তৈরি করা হয়েছিল। তোমাদের কাজ হবে আমাদের ইন্ডিয়াতে ইম্পর্টেন্ট কি কি শিপইয়ার্ড আছে সেগুলো পড়ে নেওয়া, অ্যালং উইথ দ্য গোয়া শিপইয়ার্ড, এবং সব থেকে ওল্ডেস্ট এবং লার্জেস্ট শিপইয়ার্ড কোনটা সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, যে সব থেকে ওল্ডেস্ট, সব থেকে পুরনো শিপইয়ার্ড এবং বর্তমানে সব থেকে লার্জেস্ট শিপইয়ার্ড কোনগুলো। ঠিক এরপরে চলে আসছি আমাদের নিউজ এডিটোরিয়ালে, যেখানে আমি নিউজ পেপারে যে যে ঘটনাগুলোকে অ্যানালিসিস করেছে সেগুলো নিয়ে ডিসকাশন থাকবে। আচ্ছা, প্রথমত আইপিএল নিয়ে বড়সড়ভাবে লেখা হয়েছে এবং আইপিএল এর সংক্রান্ত যে নিউজ এডিটোরিয়ালগুলো বা নিউজগুলো এসছে আমার মনে হয় পড়ার দরকার নেই। ফাইনালি আইপিএল কোথায় যায় সেটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবেই পড়ে নেওয়া ভালো। রেগুলার আপডেট কারেন্ট অ্যাফেয়ার করবো, সেটা হচ্ছে এই 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 মানে এডিটোরিয়ালটা, সেটা হচ্ছে গতি এবং আলস্য। এখানে মেইনলি বাংলা ভাষা এবং ভাষাভিত্তিক লিঙ্গুইস্টিক একটা এডিটোরিয়াল। এখান থেকে অনেক কিছু শেখার আছে এবং অনেক ইম্পর্টেন্ট তথ্য আছে যেটা আমরা পড়তে পারি এবং আমাদের লেখাতেও ইনকর্পোরেট করতে পারি। প্রথমত দেখো, এটা মেইনলি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী উপলক্ষে একটি এডিটোরিয়াল বেরিয়েছিল, দুয়োরানির গল্প, সেইটার প্রসঙ্গ ধরে আজকের এডিটোরিয়ালটি নতুনভাবে লেখা হয়েছে। আমরা আমাদের সমাজে অনেক সময় এখন দেখতে পাই এবং আমরা বাঙালি হিসেবে অনেক সময় দেখতে পাই যে বাংলা কথা বলার সাথে সাথে তার সাথে ইংরাজি কথার চল খুব বেশি প্রচলিত, এবং আমিও তুমি কথা বলার মাঝখানে দেখবে আমরা অনেক সময় কিছু কিছু ইংরাজি টার্ম ওয়ার্ড ইউজ করে থাকি। সেইটার রেসপেক্টে কিন্তু এই এডিটোরিয়ালটা বাংলা বা ভাষার সাথে এই যে বিভিন্ন ভাষা আমরা মিশিয়ে কথা বলি, এই প্রসঙ্গে লেখকের কি মতামত দেখো। বলা হয়েছে যে সম্প্রতি এক বিদ্বজনের বাংলা ভাষার মধ্যে ব্যবহার সম্পর্কিত কিছু মন্তব্য বিতর্কের উদ্বেগ করে। এটা শুধু একজন ব্যক্তি নয়, সাম্প্রতিক কোনো ঘটনা নয়, অনেক দিন থেকে চলে আসছে যে আমরা বাংলা ভাষার সাথে অবাংলাকে জড়িয়ে বিভিন্ন কথা বলি। তিনি বলেছিলেন অকারণ অন্য ভাষার অব্যবহার প্রসঙ্গে। প্রসঙ্গটি নতুন নয়, আসলে ভাষা প্রসঙ্গ এমনই এক জটিল বিষয় যেখানে অবিমিশ্রতা রক্ষা করা কঠিন। অর্থাৎ বলা হয়েছে ভাষা এমন, সেটা সাবলীল, আমরা যেভাবে শিখছি, আমাদের পরিবেশ যেভাবে শেখাচ্ছে সেভাবেই আমাদের ভাষাটা মডিফাই হচ্ছে, পরিবর্তিত হচ্ছে। এবার সেই জায়গায় একটি ভাষায় কথা বলবো মানে সবসময় সেই ভাষা দিয়েই কথা বলতে হবে এবং তাতে অন্য কোনো ভাষা ব্যবহার করা যাবে না, এই জিনিসটিকে রক্ষা করা একটু হলেও জটিল বিষয়। অর্থাৎ লেখক এখানে একটু অন্য অ্যাঙ্গেল নিয়ে কথা বলছেন। মনে পড়ে দুই বড় সাহিত্যিকের কথা। প্রথমজন গৌরী কিশোর ঘোষ, তার এক উপন্যাসে এক চরিত্র ভিন্ন গোষ্ঠীর এক মানুষকে বলছেন আমাদের লড়তে হয় অনেকের সাথে। তো এখানে কিভাবে বলা হয়েছে দেখো, প্রথমত তোমাদের বিরুদ্ধে, অর্থাৎ মানুষ অন্য মানুষের সাথে লড়ছে। দ্বিতীয়ত তৎকালীন যে পরাধীন ভারতবর্ষ, সেখানে ভারতবর্ষীদের লড়াই ইংরেজদের বিরুদ্ধে, এবং তৃতীয়ত নিজেদের বিরুদ্ধে। এবং এটি সর্বকালীন সত্য একটি ঘটনা। আমাদের কিন্তু সমাজে
এইভাবেই লড়তে হয়। মানুষ সব থেকে একটি হতে হয়, 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 একটি হচ্ছে একটি হচ্ছে সমাজের অন্য মানুষদের বিরুদ্ধে, একটি হচ্ছে ইংরেজদের বিরুদ্ধে এবং অন্যটি হচ্ছে নিজেদের বিরুদ্ধে। সুনীল গঙ্গোপাধ্যায়ের মতে ভাষা হচ্ছে বহতা নদীর মতো, বহমান নদীর মতো, অনেক ধারা এসে মিশেছে এবং এই ধারাটিকে ক্রমাগত পুষ্ট করেছে এবং সমৃদ্ধ করেছে, চলার পথে গতি দেয়। অর্থাৎ বিভিন্ন ভাষা যে মিশছে, সেই ভাষা মেশার ফলে কিন্তু আমাদের যে ভাষা, একটি নিজস্ব ভাষা, তার স্বতন্ত্রতা পাচ্ছে এবং সমৃদ্ধশালী হচ্ছে। অর্থাৎ লেখক এই লেখনীতে লিখেছেন যে ভাষার যে মিলন, সেটা কখনো যে খুব খারাপ তা না, বরং বিভিন্ন ভাষা মিলে মিলে একটি ভাষাকে সমৃদ্ধ করে। যেরকম বিভিন্ন ধারা একটি নদীতে মিশে ধারাটাকে বা নদীটিকে পুষ্ট এবং সমৃদ্ধ করে। বিভিন্ন ইতিহাসের বিভিন্ন ঘটনা, এডুকেশন বা শিক্ষা, আমাদের যে দেশীয় শিক্ষার সাথে ইংরাজি শিক্ষা বৈদেশিক যে নীতিতে গড়ে উঠেছিল, সেখানে দুটো ইম্পর্টেন্ট কমিশন ছিল, আমরা সবাই জানি, ইতিহাস পড়লে আমরা জানবো, হান্টার কমিশন এবং মেগলে কমিশন। এই যে ম্যাকলের যে উপদেশ এবং হান্টার কমিশনের সুপারিশে নবজাগরণের সময় দেশি ভাষার পাশাপাশি ইংরাজি ভাষায় শিক্ষাদানকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছিল এবং এই গুরুত্ব বাড়ার সময় এক শ্রেণীর মানুষ খানিক পিছিয়ে ছিলেন, সে প্রসঙ্গ ভিন্ন। অর্থাৎ দেখা গেছিল যে ভারতবর্ষে তো বাংলা ছিল, সেই সময় বাঙালি ভাষার সাথে সাথে ইংরাজি ভাষায় শিক্ষাদানের ব্যাপারটিকেও কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছিল। কিন্তু এরাই পরবর্তীকালে নতুন আবেগে জেগে উঠেছিলেন। প্রথমত যারা বলেছিলেন যে ইংরাজি ভাষা নিয়ে শিক্ষা দান সম্ভব নয় বা তার প্রয়োজনীয়তা নেই, সেই মানুষগুলোই সময়ের স্রোতে এগিয়ে গিয়ে তারা কিন্তু বুঝেছিল না, এটারও প্রয়োজনীয়তা আছে এবং এটাই কিন্তু আমাদের বাস্তবিক জীবনেও প্রয়োজনীয়তা। একটি নির্দিষ্ট সময়ে দাঁড়িয়ে যখন আমাদের মনে হবে একটি ঘটনা হয়তো ঠিক নয় বা আমাদেরকে কিন্তু এই তিনটে বিষয় সমাজ এবং নিজেদের বিরুদ্ধে লড়তে হচ্ছে, কিন্তু সেই সময়টা চলে গেলে আমরা বুঝবো যেটা আমরা করেছিলাম এবং সেই জায়গাটায় হয়তো আমরা সত্যি বা মিথ্যে এই জায়গাটা ডিমার্কেশন কিন্তু সময় বা পরবর্তী কালই করে দিতে পারে। এই জায়গাটা এই লেখায় বলা হয়েছে এবং সেই জায়গায় বলা হয়েছে সেই ইতিহাস ভোলার নয়। দেখা গেছিল যে বিভিন্ন সময় বিদ্যাসাগরের একজন পরম মিত্র অক্ষয় কুমার দত্ত ইতিহাসের পাতায় পড়বে, তিনি দেখিয়েছিলেন ভাষার উৎস সূত্রে ইন্দো ইউরোপিয়ান ভাষা গোষ্ঠীর সঙ্গে কোথাও সাদৃশ্য আছে। অর্থাৎ বলা যাচ্ছে যে ইন্ডিয়ান যে অরিজিনাল ভাষা এবং ইউরোপিয়ান ভাষা গোষ্ঠীর মধ্যে কোথাও কোথাও সাদৃশ্য আছে। সংস্কৃতর সঙ্গেও দেখা যায় যে মিল আছে। যেরকম বলা হয়েছে উর্দু ভাষা একটি ছিল, বেরাদর হয়ে গেছিল ব্রাদার। অর্থাৎ উর্দু ভাষায় বেরাদর যেটা, ইংরাজি ভাষায় সেটা ব্রাদার। ত্রি হয় ত্রি, পয়াদল হলো প্যাডেল। অর্থাৎ দেখা যাচ্ছে যে ভাষার যে উত্থান, ভাষার যে ক্রমবিবর্তন, সেটা কিন্তু বিভিন্ন ভাষার মধ্যেও মিল আছে। বাংলাদেশের সাথে ভারতের বাঙালির তুলনা করার আগে কিছু বিষয় মাথায় রাখি। প্রশ্ন ওঠে বাংলা ভাষার ব্যবহারে আন্তরিক সচেতনতা এবং প্রয়োগের ক্ষেত্রে প্রসারণতা। তো এই পুরো জায়গাটা, তো এখানে দেখো বলা হয়েছে আমরা কি ভুলতে পারি উইলিয়াম কেরি থেকে উইলিয়াম র্যাডিচে থেকে ক্লিন্টন বিল সেলি এদের কথা। তারা তো ইংরাজি ভাষার সঙ্গে বাংলা ভাষার প্রতিও কম শ্রদ্ধাশীল বা কর্মনিষ্ঠ ছিলেন না। লেখক এখানে বলতে চেয়েছেন যে লেখকের পুরো লেখনীটা এখানে অ্যাকচুয়ালি সাপোর্ট করছে বিভিন্ন ভাষার একসাথে ব্যবহারকে। তো সেই হিসাবে একটু অন্য আঙ্গিক, আমরা জেনারেলি লেখা পড়ি যেখানে দেখা যায় যে তোমার একটা নির্দিষ্ট ভাষার ব্যবহার হবে, সেখানে ইংরেজি ভাষা আসবে না বা অন্য ভাষা মিশে যাবে না, সেই বিষয়ে আমরা আলোচনা করে থাকি। কিন্তু আজকের এই এডিটোরিয়ালটা আমার পড়ে মনে হয়েছে একটু অন্য আঙ্গিকে লেখা। এখানে বলা হয়েছে বিভিন্ন অন্য ভাষার ব্যবহার করলে একটি নির্দিষ্ট ভাষা কিন্তু সমৃদ্ধ হয়, তাই সেই বিষয়ে কিন্তু লেখক তার মতামত তুলে ধরেছেন। তিনি বলেছেন যে ইংরাজি একজন বিখ্যাত বাঙালি সাহিত্যিক যার নাম হচ্ছে অমিতাভ ঘোষ, তার লেখায় কিন্তু গুরু, চেলা, সিন্দুর, কুমকুম এই ধরনের বাংলা ভাষার ব্যবহার কিন্তু স্বচ্ছন্দে দেখা গেছে। আসলে বাংলাকে শ্রেষ্ঠাসনে বসানো নিয়ে আমাদের মধ্যে রয়ে গেছে চরম আলস্য, দ্বিধা এবং অনেকাংশে হীনমন্যতা। এবং এই বলে তিনি তার কিন্তু বক্তব্যকে শেষ করেছেন। আজকের এই পুরো ঘটনাটা অন্যান্য যে আর্টিকেলগুলো আজকে নিউজ পেপারে এসছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে বড় আর্টিকেলটা এসছে, আচ্ছা, সবার জন্য আরো সুযোগ, এটা পড়ার দরকার নেই। আদি যুগে ক্রিকেটেও কিন্তু নাচ গান আর টাকার খেলা চলতো, এটা আমার মনে হয় স্কিপ করে দেওয়াই ভালো, খুব একটা দরকার নেই। এবং নেতা জনতা কমপ্লিটলি একটি রাজনৈতিক বিশ্লেষণ, সেটাও আমরা পড়বো না।
আর আরেকটা জায়গা আমি দেখিয়ে দিই, এই যে পানামা খালের এইটা কিন্তু নিউজ এডিটোরিয়ালে আজকে এসেছিল, সেই জন্য পানামা খাল নিয়ে বিস্তারিত আলোচনা করে দিলাম। পানামা খালের দক্ষিণ প্রান্তে অবস্থিত ভয়ওয়ালা বান্দার, এটা তোমরা ম্যাপে দেখবে এই পোর্টটা কোথায় আছে, ব্যাস এইটুকখানি। তো আর খুব বেশি জায়গা নেই। আর একটা জায়গা বলবো, হংকংয়ের ভ্যানকুভারের বন্দরে কাল হলো শেষ। এই নিউজ এডিটোরিয়ালটা থেকে এই ভ্যানকুভার পোর্ট নিয়ে তোমরা একটু দেখে নেবে, নিজেরা সার্চ করবে এবং কোথায় এর লোকেশন সেই জায়গাটা দেখবে। আজকে যেহেতু রবিবার, খুব কম এডিটোরিয়াল ছিল ডিসকাশনের মতো, কিন্তু বেশ কিছু নিউজ এডিটোরিয়াল ছিল বা নিউজ আর্টিকেল ছিল যেটা আমার মনে হয়েছে খুব ইম্পর্টেন্ট এবং যেগুলো থেকে পরীক্ষায় কোয়েশ্চেন্স আসতে পারে। আমি জিনিসটাকে স্ট্যাটিক প্লাস যেটা কারেন্ট অ্যাফেয়ার্স সেটাকে রিলেট করে এই সিরিজটা কন্টিনিউ করছি এবং আমার মনে হয় সেই জন্য তোমাদের এই সিরিজটা ভালো লাগছে এবং তোমরা অ্যাপ্রিসিয়েট করছো। আজকের মতো এই জায়গাটায় আজ আলোচনাটাকে শেষ করা যাক। শেষের আগে একটাই কথা, লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমার তোমাদের সাথে ইন্টারাকশন করতে খুব ভালো লাগে। এইটার পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়েও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে পাবে। তোমরা সেখান থেকে আমার টেলিগ্রামে যুক্ত হতে পারো ফর গেটিং মোর আপডেটস অ্যান্ড টু গেট দ্য পিডিএফ অফ দিস টুডেজ ভিডিও। আর ডেডিকেটেড গাইডেন্স পেতে হলে বা তুমি আমাদের ডিটেলস যে সমস্ত জিএস এর যে লেকচার, পলিটি, ইকোনমিক্স, ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, এগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন, ডাব্লিউবিসিএস না, যে কোনো পরীক্ষার জন্য উপযোগী এবং তোমরা যদি মনে করো আমার পড়ানো থেকে তোমরা উপকৃত হবে এবং সেটাকে একটা হলিস্টিক প্রিপারেশনের জায়গায় নিয়ে যাবে, তাহলে ডেফিনেটলি আমাকে মেল করতে পারো এই আইডিতে এবং সেই জায়গা থেকে তোমরা কিন্তু আমার সাথে কানেক্ট হতে পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর কেমন লাগছে জানিও, অবশ্যই কমেন্ট করো এবং তোমাদের কমেন্ট পড়ে আমার খুব ভালো লাগে। এইটুখানি বলে আজকের ভিডিওটি শেষ করলাম।